আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই। দিনভর উত্তপ্ত ছিল, আজও উত্তপ্ত না বলে আসলে থমথমে বলা ঠিক, যে বিশেষ করে গোপালগঞ্জে, এছাড়া জুলাই মাস চলছে, যেটি গেল এক বছর পরে জুলাই আন্দোলনের এক বছর পালিত হচ্ছে। এই জুলাই জুড়ে সরকারি সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি নির্বাচনের আলোচনাও চলছে রাজপথে, সেগুলো নিয়েও আমরা আলোচনায় থাকব। এবং এই আলোচনার জন্য আমাদের সাথে তিনজন অতিথি স্টুডিওতে উপস্থিত হয়েছেন, তাদের সাথে আমরা একটু শুরুতে পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব এবি মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, প্রধান সমন্বয়কারী, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন ডক্টর মির্জা গালিব, সহকারী অধ্যাপক, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র ও সাবেক সভাপতি, ইসলামী ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করছি একটু মোশাররফ ভাইকে দিয়েই, যেহেতু যেটি বলছিলাম যে আসলে গোপালগঞ্জের ঘটনাটি আজকেও থমথমে ছিল, যেহেতু কারফিউ চলছে। গতকাল পুরো দেশ জুড়ে সবার নজর ছিল সেখানে, এবং সেই জুলাইয়ের মতো পরিস্থিতি আমরা দেখলাম যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আওয়ামী লীগের, বিশেষ করে বিভিন্ন অঙ্গ সংগঠনের। আজকে নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন রিফাইন্ড আওয়ামী লীগের একটা ভার্সন গতকাল দেখেছে। এইটি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই, যে আসলে এই হামলার ঘটনা যেটি ঘটছে, বা রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে গেল কয়েকদিন ধরে আলোচনা চলছে, বা আজকেও হয়েছে কোথাও কোথাও, বা ৫ আগস্টের পরে আলোচনা উঠেছিল। এই হামলা কি আপনার মনে হয় যে রিফাইন্ড আওয়ামী লীগ করেছে না পুরনো আওয়ামী লীগ করেছে? রিফাইন্ড আওয়ামী লীগের সংজ্ঞাটা কি আমি তো জানি না, বা এই শব্দ বা উৎপত্তি কীভাবে হলো। আমরা তো জানি যে নানা মাধ্যম থেকে আমরা জানতে পেয়েছি যে সারা বাংলাদেশের, কালকে অনেকে বক্তব্য বলেছেন সব আওয়ামী লীগ গিয়ে গোপালগঞ্জে জড়ো হয়েছে। তো যদি জড়ো হয়ে থাকে তাহলে তো সে পুরনো আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ তো সুযোগ নাই। বরং ঘটনাটা আমি ওইভাবে দেখি না, আমি ঘটনাটা অন্যভাবে দেখতে চাই। আপনি দেখতে চাই এখানে কার দায় অথবা কার দায় নাই, এটা আমি মনে করি দর্শক বা যারা আমাদেরকে দেখছেন তারা নির্ধারণ করবে। এখানে আপনি দেখবেন যে ঘটনাটা কি ঘটানো হয়েছে না ঘটনা ঘটেছে, এটা নিয়ে কিন্তু আমরা একটা প্রশ্ন করতে পারি। আপনি দেখবেন সারা বাংলাদেশে আমরা দেখছি এনসিপির প্রোগ্রাম হলো পদযাত্রা। হঠাৎ আমরা দেখলাম যে গোপালগঞ্জের ক্ষেত্রে রোড টু গোপালগঞ্জ, এখানে কর্মসূচি কিন্তু চেঞ্জ হয়ে গেলেন। এক, আমি জানি না আপনি কালকে ভিডিওটা দেখেছেন কিনা। আমরা দেখেছি যে, আমরা তো রাজনীতির কর্মী হিসাবে বহু দেখেছি, যদি কোথাও কোনো ঘটনার রিয়াকশন হয় সেটা কিন্তু আগে থেকে শুরু হয়, এটার প্রক্রিয়া চলতে থাকে। কিন্তু আপনি দেখবেন এই ঘটনার আগ পর্যন্ত ন্যূনতম কোনো ঘটনা ঘটবে এরকম কোনো কিছুর আমরা কি আন্দাজ করতে পেরেছিলাম? পারিনি। কারণ খুব চমৎকারভাবে আমরা দেখছি মঞ্চ তৈরি করা হয়েছে। এবং আমরা সকাল থেকে যখন দেখছি আপনাদের বিভিন্ন মিডিয়া দেখাচ্ছিল যে মঞ্চ রেডি, মঞ্চের সামনে কিছু কিছু লোক বসে আছে, তাদেরকে কিন্তু কিছুই বলা হয়নি। কিন্তু এই ধরনের পাল্টা কাউন্টার প্রোগ্রামে আমরা দেখি কি, যে মঞ্চ ভেঙে দেয়, পুড়িয়ে দেয়, ওই পর্যন্ত যেতেই পারে না। কিন্তু এই ক্ষেত্রে গোপালগঞ্জের ক্ষেত্রে কিন্তু এটা ঘটেনি, আপনি দেখবেন। বরং ঘটনা ঘটেছে পরে। তো এইটা আমি সাধারণত এই হিসাবে আমি মিলাতে পারছি না, এটা কেন, এটা কিভাবে হলো। এক, অন্যদিকে যতটুকু আপনি ভিডিওতে দেখবেন সর্বোচ্চ ২-৩০০ লোক আমরা দেখলাম। তো ওখানে পুলিশের ভূমিকাটা কি, ওখানে সেনাবাহিনীর ভূমিকাটা কি, ওখানে যে সেনাবাহিনী তো পরে উদ্ধার করেছে, বা পরে, কিন্তু আগে আমি, তারপর ওখানে যে সিভিল যে প্রশাসন, তাদের ভূমিকাটা কি। আমরা এই প্রশ্নগুলির উত্তর যদি আপনি খোঁজেন, যদি জবাব পাওয়া যায়, তাহলে এই সংকটের একটা সমাধান আপনি খুঁজে পাবেন। বরং আমি মনে করি এটা জুলাইয়ের গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত, তাদের এই চেতনা, তাদের এই বিশ্বাসকে বিরাট একটা আঘাত করা হয়েছে। কারণ আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, তার নেত্রী পালিয়ে গেছে, অথচ যারা তার সহযোগী বলি অথবা তার সমর্থক বলি, তাদের দ্বারা এই ঘটনা ঘটেছে। যদি প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করতেন এবং এনসিপি যদি একটু খুব চিন্তা ভাবনার মাধ্যমে কর্মসূচি গ্রহণ করতে পারতেন, তাইলে এই বদনামটা কিন্তু আজকে আমাদের নিতে হতো না। আজকে আমি তো মনে করি জুলাই চেতনাকে টোটাল আঘাত করা হয়েছে এই ঘটনা, কারণ বাংলাদেশে কোথাও এই সাহস পায় নেই। তো সুতরাং গোপালগঞ্জের ব্যাপারে তো আলাদা
প্রস্তুতি দরকার ছিল, আলাদা তত্ত্ব উপত্য সংগ্রহ করে ওখানে যাওয়া উচিত ছিল। আবার তাৎক্ষণিকভাবে আপনি আরেকটি ঘটনা ঘটেছে এখানে কাকতালীয়, আপনি দেখবেন। আবার এনসিপির এক নেতা তাৎক্ষণিক বলে দিল, যে হান্নান মাসুদ, যে যেই সরকার একটা জেলায় তাদের নিরাপত্তা দিতে পারে না, সে বাংলাদেশে নির্বাচন করবে কি? তাহলে আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে কথা বলছি, যে কোনো মহল চায় না যে বাংলাদেশের নির্বাচন হোক, যে কোনো অজুহাতে নির্বাচনটাকে পিছিয়ে দিতে চায়। কোনো মহল কি বলতে কি এনসিপি বা বিরোধী যারা রয়েছেন অনেকে অনেক কথা বলে। আপনি দেখেন আজকে এই জুলাইয়ের অভ্যুত্থানের পর আমাদের মূল স্পিরিট কি ছিল সকল রাজনৈতিক দল নাগরিকদের, যে একটা সংস্কার, একটা বিচার করে আমরা একটা গণতান্ত্রিক পথে আমাদের এগিয়ে যাওয়া। কিন্তু আমরা গণতান্ত্রিক পথে কতটুকু অগ্রগতি হয়েছে? আমরা দেখেন 11 মাস আমরা অতিবাহিত করেছি। একটা গণতন্ত্র উত্তরণের জন্য সবচেয়ে বড় পন্থা হলো একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচন ব্যবস্থার ব্যাপারে আমরা কি 11 মাসে গ্রহণ করেছি? সুতরাং এই সকল প্রশ্নের আপনি জবাব যদি খুঁজে পান, আমার মনে হয় কালকের ঘটনার আপনি জবাব পাবেন। জি, আবার আসবো আপনার কাছে। অ্যাডভোকেট হাসনাত কাইম, একটু আপনার কাছে জানতে চাই, যেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার কথাও এসছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেছেন, যতটুকু তিনি দেখছেন গোপালগঞ্জের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো ভূমিকা পালন করেছে। আবার গোপালগঞ্জে হামলার শিকার এনসিপি নেতারা পুলিশের অবহেলার অভিযোগ করেছেন। দায়িত্বরত গোয়েন্দা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কিছুক্ষণ আগে এনসিপি সংবাদ সম্মেলনে জানিয়েছে। একটু আপনার কাছে জানতে চাইছি, আসলে কোনটি? সরকারে থাকা ছাত্র প্রতিনিধি বলছে পুলিশ ভালো ভূমিকা পালন করেছে, বাইরে থাকা ছাত্ররা বলছে পুলিশের দোষ। দেখুন, এটা তো এইরকমভাবে যদি আমরা দেখি যে দুইটা অবস্থান থেকে প্রত্যেকে তার নিজের অবস্থানকে আসলে সঠিক মনে করছে, তাহলে এরকম বক্তব্য আসতে পারে। তো আপনি যেটা বললেন, আমরা সাধারণভাবে যেটা ভাবি, মানুষ যেটা মনে করে, এটা মনে করে যে এনসিপি একটা রাজনৈতিক দল হলেও এই যারা উপদেষ্টার মধ্যে আছে দুইজন ছাত্র প্রতিনিধি, তারা এনসিপির একভাবে উপদেষ্টা বলেন বা সংযুক্ত বলেন, এইভাবে ভাবে। এবং সেই ক্ষেত্রে যদি আপনি দেখেন, তাহলে আপনার প্রশ্নের মধ্যে যেটা ছিল যে মনে হয় যে একটা দলের ভেতরেই স্ববিরোধী অবস্থান আছে, এইটা এরকম একটা ভাবনা থেকে আসতে পারে। কিন্তু আপনি যদি দুইটা আলাদা সত্তা থেকে ভাবেন, তাইলে আমাদের দেশের সরকারগুলি যেভাবে কথা বলে এবং এর বাইরে রাজনৈতিক দল থাকলে যেভাবে কথা বলে, একই রকমের কথা। এর মধ্যে নতুন বন্দোবস্তের কোনো ব্যবস্থা আসলে নাই। আমি এটাই চিন্তা করতেছিলাম, পুরানো বন্দোবস্ত, পুরানো বন্দোবস্তেরই আসলে এক ধরনের বক্তব্য। বরং যেটা আমার দিক থেকে বলা খুব না, কিন্তু ধরেন এগুলি না বলেও পারা যায় না, আসিফ ভুঁইয়ার যে স্ট্যাটাসটা আসলে পাবলিক হয়েছে, সেইটা আসলে খুব দুর্ভাগ্যজনক। এরকম একটা অবস্থানে থেকে যারা আসলে বাংলাদেশে নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি, সংস্কার এবং সংস্কারের চাইতে তো বেশি, তারা তো একদমই নতুন একটা সাংবিধানিক কাঠামো তৈরি করতে চায়। সেরকম জায়গা থেকে তাদের যে স্ট্যাটাস, এটা পুরনোদের যে আসলে অবস্থান তার চাইতেও পশ্চাৎপদ। এবং এটা ফেসিবাদের, যারা ফেসিস্ট হিসেবে যাদেরকে আমরা চিহ্নিত করেছি আগে, যাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা, তারাই এরকমের ভাষা আসলে অফিসিয়ালি ব্যবহার করতেন না। তো এইগুলি হচ্ছে খুব ভয়াবহ একটা ইঙ্গিত করে যে আসলে আপনি ফেসিস্টকে বিদায় করলেন, ফেসিবাদকে আসলে প্রতিরোধ করবেন, বিদায় করবেন, এটা আপনার আচরণের সাথে আসলে মনে হচ্ছে না আপনি সেটা করছেন। বরং তার চাইতে বড় ফেসিবাদী লক্ষণ, তার চাইতে বড় ফেসিবাদী আসলে কি বলা যায় যে ফেস আপনি আসলে শো করছেন। এইটা একদিক থেকে খুব খারাপ। আমি আরেকটা কথা আপনি যেটা বলছিলেন সেটা বলি, যে আসলে যদি পুরনো আমলের কথাও ধরি, তাহলে কি হয়? ইনফরমেশন থাকার কথা, আসলে যদি না থাকে তাহলে গোয়েন্দা সংস্থাকে এখান থেকে তাদের আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা দেখতেছিলাম ভাইয়ের সাথে আমি একটু, মোশাররফ ভাইয়ের সাথে আমি একটু ভিন্নমত করি, সকাল থেকেই আমরা দেখতেছিলাম যে আসলে পরিস্থিতিটা ঘোলাটে, পুলিশের উপরে হামলা হচ্ছে, ইউনোর গাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। তার মানে পরিস্থিতিটা স্বাভাবিক ছিল না। এবং পরিস্থিতিটা যে স্বাভাবিক ছিল না, ভাই যেটা বললেন, রোড মার্চ টু মানে
মার্চ টু গোপালগঞ্জের টোনেই বোঝা যাচ্ছিল, কিংবা বাইরে থেকে যারা দলীয় লোকজন না বললেও যাদেরকে সাধারণভাবে এদের সমর্থক মনে করা হয়, তারা আসলে ফেসবুকে যে ধরনের আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলতেছিলেন, যা বলতেছিলেন, তাতে বোঝা যাচ্ছিল যে পরিস্থিতিটা স্বাভাবিক থাকার কথা না। কিন্তু তাদের দিক থেকে বলা হয়েছে, পুলিশ এটাকে বলছে যে আসলে পরিস্থিতি স্বাভাবিক আছে, এবং তারা এই জন্য বলছে যে পুলিশ তাদেরকে আসলে প্রপার ইনফরমেশন দিলে তারা যে ধরনের প্রস্তুতি নিত সেই ধরনের প্রস্তুতি তারা নেয় নাই। বরং মনে হয়েছে যে পুলিশ তাদেরকে ডেকে নিয়ে মার খাওয়াইছে। তাদের অভিযোগের ধরনটা এরকম। আমি মনে করি যে পুলিশ একেবারেই আসলে কোনো পেশাদারি দায়িত্ব পালন করে নাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দায়িত্ব, ধরেন 4 জন মানুষকে খুন করার পরে আপনি যখন কারফিউ দিতে পারেন, তো এটা আগে কেন নয়? কেন 4 জন মানুষের জীবনদানের পরে? এবং এই 4 জন মানুষের মৃত্যুটা যেভাবে হইল, এটাকে আপনি এর আগের যে সরকারগুলি, যাদের হাতে কোনো মানুষ মারা যাবে না বলে তো এই অভ্যুত্থান, আমাদের সন্তানদেরকে পুলিশরা তো এইভাবেই খুন করতেছিল। আমাদের সন্তানদের সাথে তো আর্মি কিংবা পুলিশ এই আচরণটাই করতেছিল। এই আচরণটা বাংলাদেশে আর হবে না, সেই জন্যই তো অভ্যুত্থান। এবং সেই আচরণটাকে রুখবার জন্য 16 তারিখে আবু সাইদ যে মহাকাব্যিক ভাবে আসলে জীবনটা দিলেন, প্রত্যেকটা যুগের শহীদদের এক এক জনের এক একটা বৈশিষ্ট্য থাকে। ক্ষুদিরামের বৈশিষ্ট্য এটা নিশ্চিত করেছিল যে আসলে এখানে আর ব্রিটিশের থাকা হবে না। ক্ষুদিরাম কিংবা আসলে সূর্য সেনের আত্মত্যাগ এটা নিশ্চিত করেছিল। আপনি যখন আসলে নূর হোসেনকে পাইছে, বাংলাদেশ যেদিন নূর হোসেনকে পাইছে, এই দিন বোঝা গেছে যে এরশাদ আর এখানে থাকবে না। আসলে এটা আজকে কি কালকে, এটা আর থাকবে না। এবং আবু সাইদকে যেদিন পাওয়া গেছে, তারপরে বাংলাদেশের মানুষ বুঝছে যে আসলে জীবন কোনো ঘটনা না, এটা দিয়ে দেয় হচ্ছে ঘটনা। এবং তারপর থেকে তো আসলে এই লড়াইটা, এর আগে পর্যন্ত আমাদের যত লড়াই, সব লড়াই হচ্ছে আসলে বন্দুকের সাথে লাঠি নিয়ে কিংবা অন্য কিছু নিয়ে। আমাদের সময় পর্যন্ত বন্দুকের বিরুদ্ধে ভাঙা বন্দুক টন্দুক নিয়েও লড়াই হতো। এই প্রথম তো আসলে বন্দুকের সামনে খোলা বুক পেতে দিয়ে আসলে লড়াইটা হইলো। তো সেই লড়াইয়ের 1 বছর পার হইলো না। 16 তারিখে আমরা সমস্ত রাজনৈতিক দল একসাথে এই আবু সাইদের দিবসটা পালন করতে পারলাম না। এক একজনের রাজনৈতিক দলীয়ভাবে এটা পালন করা হলো। এইটা সঠিক হয়নি। দ্বিতীয়ত আমি মনে করি যে আসলে ওইখানকার পুলিশ, ওইখানকার প্রশাসন এবং সরকার যে ভূমিকা নিল, সেইটার পক্ষে বলার মতো আসলে কোনো কারণ আসিফ মাহমুদের নাই। এটা যদি এটা বলার ভেতর দিয়ে উনি একদম পুরনো ফ্যাসিস্ট ব্যবস্থাকে যেভাবে আওয়ামী লীগ রক্ষা করার চেষ্টা করছে, একই টোনে কথা বলেছেন। এটা বলতে পারেন না, এটা বলা উচিত না বাংলাদেশে আজকে। জি, ডক্টর মির্জা গালিব, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি নিয়ে শুরু করছিলেন হাসনাত কায়ুম ভাই, এর আগে ফেসবুকে অনেক ধরনের মন্তব্য করছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে মুজিববাদের কবর রচনা। এটি বেশ অনেকেই ফেসবুকে বলছিলেন, অনেকদিন ধরে এটি বলা হচ্ছিল, এই শব্দগুলো। একটু আপনার কাছে জানতে চাই যে আসলে কয়েকদিন ধরে বা আগে থেকে যে বলা হচ্ছিল, এই মুজিববাদের কবর রচনার মধ্য দিয়ে আসলে কি ফ্যাসিবাদ বিলুপ্ত করা সম্ভব কিনা? দেখেন, খুব স্পষ্টভাবে যদি আমরা দেখি গোপালগঞ্জের যে ঘটনাটা, পুলিশের ভূমিকা আমরা সমালোচনা করতে পারি, এনসিপির ওখানে যাওয়া উচিত হয়েছে কি হয় নাই সেটা নিয়ে আমরা সমালোচনা করতে পারি। কিন্তু এখানে একটা বড় ডাইমেনশন, যে ধরেন একটা রাজনৈতিক দল ওখানে যাইতেছে, গিয়ে সে এখানে একটা পলিটিক্যাল প্রোগ্রাম পালন করতেছে। সে তো যায় কারো বাড়ি ঘরে আগুন দেয় নাই, কারো মারে নাই, কারো পার্টির অফিস পোড়ায় নাই। তো একটা রাজনৈতিক দল যদি জনসমাবেশ করে, সেখানে এসে একজন আক্রমণ করবে কেন? এটা সন্ত্রাস না? এটা কি কোনো গণতান্ত্রিক নর্মের মধ্যে পড়ে? তাহলে গোপালগঞ্জে এই ঘটনা কেন হলো? কিন্তু যখন আপনি এর আগে একবার 32 নম্বর ভাঙার পরে আবার এখানে মুজিববাদের কবর রচনার দেওয়ার কথা বলবেন, তখন তাদের সমর্থকদের কি ছিল? তার পলিটিক্যাল প্রোগ্রাম কি আওয়ামী লীগের ধরেন 32 নম্বর যখন ভাঙছে, ওখানে যখন গেছে, তখন তো আপনার একটা স্পেসিফিক টার্গেট ছিল যে আপনি একটা স্থাপনা, একটা সেন্টার, এটাকে টার্গেট করে গেছেন। কেউ যদি ওটাকে ডিফেন্স করে, তাহলে আপনি একটা কোশ্চেন বলতে পারেন যে না, ওখানে একটা ডিফেন্সের কোশ্চেন আছে। কিন্তু গোপালগঞ্জে যে পলিটিক্যাল প্রোগ্রাম ছিল, সেটা তো জনসভা ছিল। আপনি ধরেন ল্যাঙ্গুয়েজ, আপনি যাই বললেন, দেখেন পলিটিক্যাল পার্টি বিভিন্ন সময় বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, এক ধরনের উস্কানি দেওয়া হচ্ছিল। না, উস্কানি দেওয়া হয়েছিল, আমি এগ্রি করি, উস্কানি ছিল। কিন্তু আমার যেটা পয়েন্ট, সেটা হলো যে ধরেন আমি একটা রাজনৈতিক প্রোগ্রাম করতেছি, সেখানে আমি উস্কানিমূলক কথা বললাম, এই জন্য আইসা আপনি পিটাবেন আমাকে, আমার মাথায় বাড়ি দিবেন, আমার এখানে আগুন দিবেন। এই রাজনীতি কোন রাজনীতি? এই রাজনীতি তো গত 16 বছর শেখ হাসিনা যে রাজনীতি করছে, তার রাজনীতি কি ছিল? কোনো বিরোধী দলের এসে প্রোগ্রাম করতে দিচ্ছে? প্রতি নির্বাচনের আগে এদেরকে ধরে নিয়ে সবাই আপনার জেলে পড়ছে না? বিএনপির বিশাল বিশাল নেতৃত্বের, জামাতের বড় নেতাদের একসাথে নিয়ে জেলে পড়ছে না? তো শেখ হাসিনার যে মডেলটা ছিল,
যে আমি বিরোধী রাজনৈতিক দলকে বা অন্য রাজনৈতিক দলকে তার গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা, এই অধিকারকে আমি এক্সপ্রেশন করার সুযোগ দিব না। আজকে গোপালগঞ্জে কিন্তু এক্স্যাক্টলি তাই হলো। দেখেন, আপনি বলতে পারেন যে অনেকগুলো এখানে রেটরিক আসছে যেটা খুব অ্যাগ্রেসিভ ইত্যাদি ইত্যাদি, আমি সব মানলাম, কিন্তু আপনাকে কে নৈতিক অধিকার দিল আমার রাজনৈতিক সমাবেশে এসে আপনি আগুন দিবেন, আমার চেয়ার পোড়াবেন? এটা তো কোনো গণতান্ত্রিক আচরণ না। তাহলে আজকে গোপালগঞ্জে যেটা হয়েছে, তারা খুব স্পষ্টভাবে, মোশাররফ ভাই যেটা বলছে, এটা পুরনো আওয়ামী লীগ, তারা খুব স্পষ্টভাবে দেখাই দিল গত 16 বছর তার যে ফ্যাসিস্ট অ্যাটিটিউড ছিল, সেই অ্যাটিটিউড থেকে তার বিন্দুমাত্র কোনো চেঞ্জ হয় নাই। এবং আপনি যদি তাকে আবার ক্ষমতা দেন কোনোভাবে, সে যদি আবার আসতে পারে, সেই একই আচরণ করবে, এক্স্যাক্টলি সেম আচরণ করবে। আপনার রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে কথা বলছি না, রিফাইনটা কোথায়? রিফাইনটা তো এই জায়গায় হবে যে আপনি বলবেন যে না, আমি 3টা ইলেকশন চুরি করছি, এটা ভুল হয়েছে। আপনি বলবেন যে রাস্তাঘাটে পুলিশ যে ছেলেপানদের মোবাইল চেক করতো, এটা ভুল হয়েছে। কেউ ফেসবুকে স্ট্যাটাস দিলে তার যে ডিজিটাল সিকিউরিটি একটা আমি ধরে নিয়ে যেতাম, এটা ভুল হয়েছে। আমি যে 3,500 লোকের গুম করছি, এটা ভুল হয়েছে। আমি যে বিএনপির জনসমাবেশ হলে পুলিশ দিয়ে পিটাইছি, এটা 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 ভুল হয়েছে। আমার যে রিজভী সাহেব তার পল্টনের অফিস থেকে বের হইতে পারে নাই, এটা ভুল হয়েছে। আমি যে খালেদা জিয়ার আটকায় রাখছি, এটা ভুল হয়েছে। আমি তাকে গণতান্ত্রিক স্পেস দিব। আজকে গোপালগঞ্জের এই ঘটনা আপনি সব ডাইমেনশন থেকে চোখ ফিরায় নেন, শুধু একটা ডাইমেনশনে রাখেন যে আমরা একটা গণতান্ত্রিক সংস্কৃতি চাই, যে এখানে আমি টকশো করে খুব সুন্দরভাবে আমার বাসায় যেতে পারবো, কেউ রাস্তায় আমার আটকাবে না। আমরা এমন একটা সংস্কৃতি চাই, আমি চাইলে আজকে একটা প্রোগ্রামে যা বক্তব্য দিব, আরেকজন এসে আমার মাথায় বাড়ি দিবে না। তো গোপালগঞ্জের এই কালচার আপনারা কি বললো? এই কালচার বললো আওয়ামী লীগ যে ফ্যাসিবাদের মধ্যে ছিল, এখনো সে ফ্যাসিবাদের মধ্যে আছে। আওয়ামী লীগ কিন্তু তার ক্যারেক্টার স্পষ্ট করে দিচ্ছে। আমাদের কোশ্চেন হলো, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যারা সংগ্রাম করছি, আমরা সে ঐক্যের জায়গায় আছি কিনা? আমরা 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 এই ফ্যাসিবাদকে যে উত্তরণ করতে চাই, সেই জায়গায় আছি কিনা? আমি আরেকটু বিষয় জানতে চাই যে আপনি বলছিলেন যে আওয়ামী লীগ সেই ফ্যাসিবাদের জায়গায় আছে। আপনারা কি ভাবছিলেন যে এই 1 বছরের মধ্যে আওয়ামী লীগ সেই জায়গা থেকে সরে গেছে, যে আওয়ামী লীগকে দেশের মানুষ হটিয়ে দিয়েছে 1 বছর আগে? 1 বছরের মধ্যে কি তাদের সেই পরিবর্তনটাও কি আপনারা আশা করে সেখানে? আমি আশা করেছিলাম, অবশ্যই আমি আশা করেছিলাম। আমি ভাবছিলাম যে দেখেন, এটা আপনি বলতে পারেন যে এটা উইশফুল থিঙ্কিং, কিন্তু আমি যেভাবে ভাবছি যে আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল ছিল, তাই না? দেন তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছে। 91 থেকে আপনি 96, 2001-এর ইলেকশন, 2008 নিয়ে নানান প্রশ্ন আছে, সব করে ইলেকশন যদি দেখেন, তার 30-40% মানুষের ভোট পাইছে। এত বড় একটা রাজনৈতিক গোষ্ঠী, তারা সবাই একসাথে ক্রিমিনাল অ্যাটিটিউড করবে, চিন্তা করবে, এটা আমার জন্য খুব কষ্টকর আসলে চিন্তা করা। আমি ভাবছিলাম যে আওয়ামী লীগের একটা অংশ চিন্তা করবে যে না, এটা আসলে মূলত শেখ হাসিনার নেতৃত্বে তার নিজের ওন পার্টি এরা হাইজ্যাক করছে এবং সেই পার্টিকে ক্রিমিনালাইজ করছে, এবং এই রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসা উচিত। কিন্তু আজকে যে গোপালগঞ্জে 90% ভোট পাইছে এর আগে আওয়ামী লীগ, আজকে গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো, এই পুরোটা আওয়ামী লীগের ব্যাপারে আমাদের আসলে রিথিঙ্ক করতে হইব যে আসলে তারা কোন জায়গায় দাঁড়ায় আছে। একটু ছোট করে আমি আপনার ছোট করে আরেকটু যদি যুক্ত করতেন, মুজিববাদের কবর রচনার মাধ্যমে আসলে ফ্যাসিবাদ বিলুপ্ত করা যাবে কিনা? দেখেন, এই প্রশ্নটা এভাবে আসে যে এটা খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট। বাংলাদেশে 3টা অটোক্র্যাটিক গভর্নমেন্ট হয়েছে। একটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের বাকশাল, একটা হচ্ছে আপনার এরশাদের মিলিটারি রুল, আর আরেকটা হলো শেখ হাসিনার। তো 3টার মধ্যে 2টাই আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগের এই পর্যন্ত যদি আপনি পার্টির লিডারশিপ যারা লম্বা সময় রুল করছে, 2জন, শেখ মুজিবুর রহমান আর হচ্ছে শেখ হাসিনা, 2জনের নেতৃত্বেই আওয়ামী লীগ হচ্ছে দেখেন গণতন্ত্র থেকে বাকশালে আসলো, আবার গণতন্ত্র থেকে ফ্যাসিবাদে গেল। এবং খুব ইন্টারেস্টিং একটা জিনিস এখানে, যে কোথা থেকে শুরু করেন, ধরেন যে এরকম অনেক জায়গা হয়েছে যে একজন মিলিটারি রুলার আসলো, সে একটা অটোক্র্যাটিক সিস্টেমের মধ্যেই আসছে, আইসে আবার অটোক্র্যাট হলো। কিন্তু ব্যক্তি যদি এই ফ্যাসিবাদের জন্য, অটোক্রেটিকের জন্য দায়ী হয়, তাহলে এই সিস্টেম সংস্কারের দাবি আপনারা কেন করছেন? একটা রাজনৈতিক দল যদি 2বার 2জনের নেতৃত্বে যায়, তখন কোশ্চেনটা উঠে, এটা কি ব্যক্তি না এই রাজনৈতিক দলের ফিলসফিটাই অটোক্র্যাটিক, এটাই মুজিববাদ? সেই 2টি দলই তো এখন নেই। ধরেন আওয়ামী লীগ এখন দেশ থেকে বিতাড়িত, আবার কবে ফিরবে তার কোনো ঠিক নেই। এরশাদের অবস্থাও, তার দলের অবস্থা অতটা ভালো নয়। তাহলে সংস্কার কেন প্রয়োজন? এই 2টা দলই তো এখন দুর্বল অবস্থায় আছে। সংস্কার ছাড়া তাহলে কেন অটোক্রেটিক অবস্থা ফ্যাসিবাদ? তাহলে আমি বললাম যে এরশাদ স্বৈরাচার হয়েছে, সে নাই। আওয়ামী লীগ স্বৈরাচার হয়েছে, সে নাই। আছে কে? আছে হলো বিএনপি, আছে হচ্ছে জামাত ইসলাম, আছে হচ্ছে এনসিপি। তাহলে আমাদের কেন সংস্কার দরকার? এটার মূল কারণ হলো দেখেন, মানুষের খাসলত খারাপ। আপনি যদি মানুষকে প্রপার সিস্টেমের মধ্যে না রাখেন, তাহলে মানুষ কখনো প্রপার অ্যাটিটিউড করবে না। এটা খুব স্বাভাবিক। আপনি যদি মোরাল জায়গা থেকে চিন্তা করেন, যেমন ধরেন যে রাস্তায় আপনার ট্রাফিক লাইট নাই, ট্রাফিক পুলিশ নাই, এখন আপনি যদি মনে করেন যে প্রত্যেকটা ড্রাইভার এত ভালো হইব যে সে আইন কানুন সব নিয়মিতভাবে মানবে, এটা দুনিয়াতে কখনো হয় না। মানুষকে যেটা করতে হয়, একটা সিস্টেমের মধ্যে রাখতে হয়। তো আমরা যখন একটা পলিটিক্যাল পার্টি বা নানান পলিটিক্যাল পার্টিকে আমরা মনে করি যে তারা তাদের গণতান্ত্রিক জায়গা থেকে সরবে না,
এটাকে আমরা কি করি, একটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক দিই। এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক এবং আইনের মধ্যে রাখতে চাই। পলিটিক্যাল সায়েন্সে এটা হাসনাত ভাইরা বহুদিন যাবত এটা বলে আসতেছে যে রাষ্ট্রের যে 3টা বিভাগ, তাই না, আপনার নির্বাহী বিভাগ, আপনার সংসদ এবং বিচার বিভাগ, এই 3টা বিভাগ আমি সেপারেশন করে দিতেছি, যে একজনের হাতে 3টা থাকবে না, এবং 3টার একটা আরেকটারে চেক অ্যান্ড ব্যালেন্স করবে। এই চেক অ্যান্ড ব্যালেন্স যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্ট হওয়া থেকে নিজেরা সরায় রাখতে বাধ্য হবে। এখন ধরেন যে 2 রকম হইতে পারে, এক, আমার ফ্যাসিস্ট হওয়ার প্রবণতা আছে, আমি এইটাকে এক্সপ্লয়েট করব। আরেকটা হলো যে আমার প্রবণতা নাই, কিন্তু আপনি যদি আমাকে কোনো চেক অ্যান্ড ব্যালেন্সে না থাকেন, অনেক দিন থাকতে 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 আমার মধ্যে একটা ফ্যাসিবাদী প্রবণতা আসবে। এইটা যাতে এখন বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে না আসে, সেই কারণে আমরা রাষ্ট্রের সংস্কারের কথা বলতেছি। আবারও আলোচনায় ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকবো। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। এবিএম মোশাররফ হোসেন, একটু আপনার কাছে জানতে চাই, আমরা কয়েকদিন আগে পটুয়াখালী সব দেশের বিভিন্ন জায়গায় স্লোগান দেওয়া হয়েছিল, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, রাজাকার স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, সেই স্লোগানের জন্য বিএনপিও ধ্বংস হবে। মোশাররফ ভাই, একটু আপনার মন্তব্য জানতে চাই। মানে এটা হলো কি, রাজনীতিতে কিন্তু আপনি যে কথাটা বলছেন, আমাদের মধ্যে কিন্তু একটা পার্মানেন্ট বিশ্বাসটা নাই। এই যেমন দেখেন, আপনি হিসাব করেন, আজকে যে আমরা যে দিনে দাঁড়িয়েছি, 1 বছর আগে আপনি চিন্তা করেন, আমাদের এই যে বর্তমান যারা রাজনীতিক ক্রিয়াশীল, এদের মধ্যে ঐক্যটা কি দৃঢ় ছিল, এখন কেন নাই? কারণ আগামীতে ক্ষমতায় কে যাবে না যাবে এর একটা প্রশ্ন এখানে আছে। আর এই প্রশ্নটাকে যখনই আপনি সামনে নিয়ে আসবেন, তখন আপনার মধ্যে নানা বিভক্তি দেখা দেবে। তো যার জন্য এটা জনাব গালিব যে কথাটি বললেন, এর জন্য আপনাকে কি করতে হবে, যে নির্দিষ্ট কিছু বিষয় আপনাকে পার্মানেন্ট সেটেল করে ফেলতে হবে। আমার যেমন আমি মনে করি, অনেকে হতাশ, আমি কিন্তু হতাশ না। এই বলছে ঐক্যমত কমিশন অনেকটা পাচ্ছে না। 100% যদি আপনার হয়ে যায়, তাহলে তো আপনার আলোচনা কোনোই দরকার ছিল না, অর্ডিন্যান্স দিয়ে দিলে হয়ে যেত। আরেকটা বড় চ্যালেঞ্জ এখানে কিন্তু আছে। আপনি ধরেন রাজনৈতিক দলগুলি এখন যে কোনো কারণে এই দাবি দাওয়াগুলি মেনে নিচ্ছে, কিন্তু এগুলি আইনে পরিণত করতে কিন্তু পরবর্তী পার্লামেন্ট লাগবে। সেই পার্লামেন্টে কি সবাই সেটা পাশ করবে? এই কমিটমেন্টটা কিন্তু এখানে থাকতে হবে। আপনার স্পষ্ট মনে আছে, আপনি নিশ্চয় দীর্ঘদিন গণমাধ্যমে আছেন, 111-এর সময় হাসিনা সরকার, এই ফখরুদ্দিন মনিয়াদের সময় 142টি অর্ডিন্যান্স জারি করেছিল। ওই সময় বিদ্যমান পরিস্থিতিতে হাসিনা কিন্তু মাত্র 38টিকে আইনে পরিণত করেছে, বাকিগুলো কিন্তু সব ছুঁড়ে ফেলে দিয়েছে। তো সুতরাং আপনি সংস্কার বলেন, আগামীর বাংলাদেশ বলেন, যাই বলেন, এই ঐক্যমতটা কিন্তু আপনার খুব কঠিনভাবে হতে হবে, নাইলে কিন্তু আপনার কোনো কিছুই। বরং আমি মনে করি যে এই ঐক্যমত কমিশনের যে আলোচনাগুলো হয়েছে, অনেকগুলো আমি মনে করি খুবই চমৎকার। যেমন আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট পার্মানেন্ট, এখন কোন সিস্টেম হয় আপনি সেটা নিয়ে আমাদের মধ্যে কিছুটা দ্বিমত আছে। আপনার এই যে প্রধানমন্ত্রীর ক্ষমতা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যে জীবন দশাকেও 10 বছর বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে। এই যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, নির্বাহী বিভাগের ক্ষমতার মধ্যে একটা ব্যালেন্স, যেটা গালিব সাহেব বারবার বলতেছিল, যে এই ব্যালেন্সটা যদি করা যায়, তাহলে কিন্তু কোনো অর্গান আরেকটা অর্গানের উপর কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না। আবার এই দেখেন, আপার হাউস নিয়ে একটা আলোচনা হচ্ছে, কারণ রাজনীতি আমাদের দেশে যে সিস্টেম, আপনার কিন্তু এই, আর বিশেষ করে কেয়ারটেকার সিস্টেমে আরও চ্যালেঞ্জিং। এটা আপনি দেখবেন, দলীয় ছাড়া কেউ নির্বাচিত হওয়া কিন্তু খুব কঠিন আমাদের দেশে। ইন্ডিপেন্ডেন্ট, স্বতন্ত্র আপনি হবে খুব কঠিন। যার জন্য আপার হাউসটা কিন্তু আমাদের দেশের জন্য আমি মনে করি খুবই প্রয়োজন, কারণ আমাদের সমাজে নানা লোকের কন্ট্রিবিউশনের মাধ্যমে কিন্তু আজকে বাংলাদেশটা এই পর্যায়ে এসেছে। সেইটাও আমাদের অনেকটা কিন্তু অগ্রগতির দিকে। আবার দেখেন, আমাদের পার্লামেন্টকে কার্যকরী করার জন্য আর্টিকেল 70 নিয়ে দীর্ঘদিনে আলোচনা, যে এই পার্লামেন্টে আমরা দেখি শুধু হাজ অযুক্ত হয়ে আছে, হাজ অযুক্ত হয়ে আছে, এর বাইরে কথা বলার কোনো সুযোগ নেই। কিন্তু সেখানেও আমরা দেখলাম যে একটা ঐক্যমত হয়েছে। এই যে প্রধান বিচারপতি কিভাবে নিয়োগ হবে, একটা ঐক্যমত কিন্তু হয়ে গেছে, অসাধারণ ঐক্যমত হয়ে গেছে না, সিনিয়রিটি প্রিজার্ভ করবে। তারপর এখন আপনি মনে করেন চিফ অ্যাডভাইজার কিভাবে হবে, সেইটাও কিন্তু একটা ফ্রেম এখন আলোচনা চলছে। তা আমি মনে করি, যদি 100-র মধ্যে আপনার যদি আমি 51 আমি পাই, তাহলে তো আমি মনে করি আমার বিরাট অ্যাচিভমেন্ট আমার। কিন্তু আপনি যদি 100% চাপিয়ে দিতে চান, তাইলে আমার সেইটা কিন্তু সংস্কার হবে। সেইটার প্রশ্নও তো আছে, যেটি উচ্চকক্ষে পিয়ার নিয়ে এখন ঐক্যমত হয়নি। সেইটা আমি বলছি, মেথডটা নিয়ে তো আলোচনা চলছে, কিন্তু আপনি একটা জায়গায় মৌলিক বিষয় তো আপনি একমত হয়ে গেছেন, যেমন এটা দরকার দেশের জন্য, রাষ্ট্রের জন্য। এখন আমরা যে কথাটি বলছি, এখানে সেই আলোচনা করেন। আমি আমার নিজের মতো টকশোগুলি বলার চেষ্টা করি।
আমাদের দেশে এই যে মানে আপনি আর আমরা আলোচনা 3 জন বক্তাই বলেছে যে পুলিশ তার সেই নৈতিক মনোবল হারিয়ে ফেলেছে বা বুস্ট আপ করা যাচ্ছে না। আপনি কেন হয় পুলিশ সংস্কার নিয়ে আপনি কোনো আলোচনা করেন না? বরং আমরা দেখেছি এই সরকারের কোনো প্রেস উইং থেকে বলা হচ্ছে যে পুলিশের এটা নির্বাহী আদেশে হয়ে যাবে, অর্ডিন্যান্সের মাধ্যমে হয়ে যাবে। তাহলে আমি কি অর্ডিন্যান্সের মাধ্যমে করতে পারে? অথবা এই যে গালিব সাহেব বললো, আমরা জেলে দেখেছি আপনি একটা সোশ্যাল মিডিয়াতে লাইভ দেওয়া অথবা শেয়ার দেওয়ার কারণে সে দীর্ঘদিন জেল কাটছে। কই সে আইটি নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না। এই জিনিসগুলো কিন্তু আমাদের সামনে আনতে হবে। এইগুলি যদি আপনি না আনতে পারেন, এই আলোচনা আপনি বলবেন অমুক দল ব্যর্থ, অমুক দল, কিন্তু আপনি একটা সামগ্রিক কাঠামোর মধ্যে যুক্তরাষ্ট্রটাকে নিয়ে আসতে হবে। সেই জায়গায় আমরা অনেকটা দেখি না। আরেকটা সবচেয়ে বড় ব্যাপার নির্বাচন কমিশন। আপনি আগামী দিন নির্বাচন করতে হলে আপনার কমিশন লাগবে না? সে কমিশন অনেকে যেমন এনসিবি অলরেডি এখনই আপত্তি নির্বাচন প্রসঙ্গে আমি আসছি আপনার কাছে। আইনের মাধ্যমে এনসিবি পরের পর্বে হয় কেন এখন আপনি নির্বাচন প্রসঙ্গে আমি পরের পর্বে আসছি আপনার কাছে। ডক্টর মির্জা গালিব, একটু আপনার কাছ থেকে জানতে চাই, বিশেষ করে পুরান ঢাকার যে হত্যাকাণ্ডের পর যখন সমালোচনা হচ্ছিল, এর পরপরই আসলে বিএনপির পক্ষ থেকে আমরা এই স্লোগানটি আবার বেশি শুনছিলাম, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এবং আপনি ফেসবুকের একটি কমেন্টে আপনি বলছিলেন যে জামাত শিবিরকে এই রাজাকার বলে ট্যাগ দেওয়া আসলে একজন ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটির ঘাটতি বলে আপনি মন্তব্য করছিলেন। একটু আপনার কাছে জানতে চাই যে আপনি আসলে কিভাবে দেখেন আমাদের যে রাজনৈতিক চর্চা, সেখানে প্রতিপক্ষকে ঘায়েল করতে হলে তার সবচেয়ে দুর্বল পয়েন্টটিকেই তো আঘাত করার চেষ্টা করে। এটিকে আসলে ইন্টেলেকচুয়াল ঘাটতি হিসাবে দেখবেন কিনা? পাশাপাশি একটু যুক্ত করি, শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে ভবিষ্যতে সমালোচনা করার ক্ষেত্রে আপনারা কি বলবেন না যে গণহত্যাকারী, নাকি শুধু বলবেন যে উনি মুজিব বন্দনা করে কি কি বদনাম করেছে, কি কি খারাপ কাজ করেছে? দেখেন, এখানে প্রথম এটা ডিপেন্ড করে যে আপনার টার্গেট কি। ধরুন আপনি খেলতে নামছেন, আপনার টার্গেট যদি হয় যে কোনো মূল্যে আমার জিততে হবে, তাহলে আপনি বিরোধী দলের ল্যাং মেরে জিতবেন। ফাউল 10টা করলে আপনি 10টা করবেন। আর আপনার টার্গেট যদি হয় যে আমি জিতি বাহারি, আমি খেলাটাকে সুন্দর করতে চাই, সুস্থ করতে চাই, তাহলে আপনি পদ্ধতিতে যাবেন না। তো এখন ধরেন ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলগুলো আছে, তো রাজনৈতিক দলগুলোর ফোকাস যদি থাকে একেবারে তার পার্টি পলিটিক্স, যে অ্যাট এনি কস্ট আমার পার্টি পলিটিক্সকে ম্যাক্সিমাইজ করতে হবে, তাহলে আপনার আচরণের নৈতিকতা এক জায়গা থেকে আসবে। আর আপনার কাছে যদি মনে হয় যে না, পার্টি পলিটিক্সের চাইতে আপনার দেশ বড়, জিয়াউর রহমানের একটা ফেমাস উক্তি আছে তাই না, ব্যক্তির চাইতে আপনার দল বড়, দলের চাইতে দেশ বড়। তো আপনার কাছে যদি মনে হয় যে দেশ বড়, তাহলে কিন্তু আপনি একই পদ্ধতিতে এই সমালোচনা করবেন না, আপনি ডিফারেন্ট ওয়েতে চিন্তা করবেন। তো আমি আসলে একটা জাতীয় জায়গা থেকে চিন্তা করতেছি, এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে একটা ভালো সুস্থ গণতান্ত্রিক জায়গায় যদি আমরা যেতে চাই, তাহলে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আলাপ আলোচনাকে আনতে হবে একটা পলিসি লেভেলের আলোচনায়, যে আপনি কোন ফিলসফির উপর দাঁড়ায় আছেন, আপনি কিভাবে কাজ করবেন, আপনার এজেন্ডা কি। তো সেই জায়গা থেকে আমি কমেন্ট করেছি যে আপনি যদি জামাত ইসলামীকে সমালোচনা করতে চান, তাহলে সেন্টার রাইট অথবা সেন্টার লেফট রাজনীতি থেকে অনেকগুলো কোশ্চেন তোলা যায়, যে ইসলামী রাজনীতি তারা ক্ষমতায় আসলে কিভাবে দেশ চালাবে, সেপারেশন অর পাওয়ার মানবে কিনা, তার জুডিশিয়ারি কিভাবে হবে, সিভিল লিবার্টি সেটার উপরে তারা কিভাবে হস্তক্ষেপ করবে। তো এই পলিসি লেভেল আলোচনায় না যাইয়া আপনি যদি তাকে সিম্পলি ট্যাগ করতে চান যে তুমি রাজাকার, তাইলে এটা আসলে একটা ট্যাগিং এর রাজনীতি হয়। এটা আমি মনে করি না ভালো কাজ। আপনি যদি জামাতের 71-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে চান, একাডেমিকলি তুলেন, আমার কোনো আপত্তি নেই। একাডেমিকলি আলোচনা হইতে হবে, জামাতকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু আপনি যখন এটা রাস্তায় স্লোগান দেন, আমরা তো গত 16 বছর দেখছি যে রাজাকার বইলা মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে, এবং শুধু শুধু জামাতের না, বিএনপিরও। আপনার জিয়াউর রহমান আসল মুক্তিযোদ্ধা না, উনি পাকিস্তানের চর, এই কথা শুনছেন না? গত 16 বছর আমরা রিপিটেডলি শুনছি। জামাত ইসলামের সাথে বিএনপি জোটে ছিল না, তারা তো একসাথে রাজনীতি করছে, তখন রাজাকার না হলে তো এখন রাজাকার হওয়ার কোনো দরকার নেই। তো জামাত যদি আপনার অপোনেন্টে চলে যায়, তাহলে আলোচনাটা একাডেমিক জায়গায় আসেন, আমরা সেই জায়গা থেকে আলাপ আলোচনা করি। আমার বোধ হয় যে মানে খুব কুইকলি বিরোধী দলকে আপনি একটা কিছু বলে ফেললেন, যেমন ধরেন আপনি খুব কুইকলি চাইলে বিএনপিকে চাঁদাবাজ বলতে পারেন, বিটফোর্ডের ঘটনায় আপনি সন্ত্রাসী বলতে পারেন, তাহলে এটাও এক ধরনের দলীয় লেন্স। আপনি যদি একটা পলিটিক্যাল ইনস্টিটিউশনের জায়গা থেকে দেখেন, তাহলে মনে হয় এটাকে আপনি এভাবে বলবেন যে দেখেন বিএনপি বড় দল, সমাজে যারা টাউট বাটপার বদমাইশ আছে তারা সবাই এখন মনে করে বিএনপি করলে লাভ হবে, তো দৌড় দিয়ে বিএনপি করতে যায়। তো বিএনপির জন্য প্রবলেমটা কি? প্রবলেম হলো তার এখন একটা কোয়ালিটি কন্ট্রোল করতে হবে, যে কে আসবে কে আসবে না, কিভাবে আসবে না। এটা আওয়ামী লীগও এক সময় এই প্রবলেম ফেস করছে। আপনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যা কিছু হইতো সব হাইব্রিড আওয়ামী লীগ বলে দিত, কাউয়া বাইরে থেকে আসছে। কিন্তু দেখেন তারা কেউ কোনোদিন প্রশ্ন করে নাই, আপনি তো দলের সাধারণ সম্পাদক, এই হাইব্রিড আওয়ামী লীগ যাতে তৈরি না হয় এটার জন্য আপনি কি করতেছেন? তাহলে আমি এটাকে এভাবে দেখি যে বিএনপি একটা প্রবলেম ফেস করতেছে,
যে একেবারে লোয়ার পর্যায়ে সে কিভাবে কন্ট্রোল করবে তার লোকদেরকে, অথবা এই যে নানান সুযোগ সন্ধানী লোকের আসতেছে এটাকে কিভাবে কন্ট্রোল করবে। এটা জামাত আজকে এতটা ফেস করতেছে না, কিন্তু আগামীকালকে ফেস করবে। আজকে বিএনপি যেটা ফেস করতেছে, জামাত যখন আরো পপুলার হবে, আর একটু বড় হবে, আপনি দেখবেন সেম প্রবলেম জামাত ইসলামও ফেস করবে। তো এই কোশ্চেনটা কিন্তু আমরা দলীয় বিভাজনের উপরে উঠে একটা পলিসি লেভেলের আলোচনায় যাইতে পারি। আমাদের রাজনীতিতে এই প্র্যাকটিসটা এখন হয় নাই। মানুষ খুব কুইকলি আরেকজনকে নেম কল করতেছে, ট্যাগ করতেছে। তো আমি এইটাকে বলছি যে এই যে রাজনীতিটাকে একটা ইন্টেলেকচুয়াল লেভেলে আমাদের ট্রানজিশন করা উচিত, এই কালচারটা আমাদের এখনো তৈরি হয় নাই। যদি রাজনৈতিক নেতারা এটা তৈরি করেন তাহলে এটা ভালো হয়। যেমন মোশাররফ একটা খুব সুন্দর কথা বলছেন যে আমি যখন ঐক্যমত্য কমিশনে যাচ্ছি সবাই তো সবকিছু অ্যাগ্রি করবে না, দ্যাটস ফাইন, আমি চাপাই দেবো না, দ্যাটস ফাইন। কিন্তু আমি বুঝতে চাই যে উনি যেটাতে ডিসঅ্যাগ্রি করতেছেন সেটা ফিলসফি কি, উনি কেন ডিসঅ্যাগ্রিমেন্ট করতেছেন। আর আমি যেটাতে ওনার সাথে ডিসঅ্যাগ্রি করতেছি আমার ফিলসফি ওনাকে বলতে চাই। ধরেন আমিও যদি দেশপ্রেমিক হই, উনিও যদি দেশপ্রেমিক হন, হাসনাত ভাই আগে হাল ছেড়ে দিচ্ছেন, উনি বলতেছেন এই সংস্কার হবে না, আমি আরেকটু আশাবাদী। আমার কথা হলো যে আমিও যদি দেশপ্রেমিক হই, উনিও যদি দেশপ্রেমিক হন, তাহলে তো আমার ফিলসফিটা উনি শুনবেন মন দিয়ে, ওনার ফিলসফিটা আমি শুনবো। কনসার্নলি কোন জায়গায় ফিলসফিক্যাল গ্যাপ আছে, ডিফারেন্স আছে, এই আলাপ আলোচনা একটা সুস্থ ট্রাস্টের মধ্যে দিয়ে হইতেই পারে। আমি মনে করি যে এটা হওয়া উচিত। ঐক্যমত্য কমিশন একটা অসাধারণ জিনিস হিসেবে আপনারা খেয়াল করছেন, ব্যাক অ্যান্ড ফোর্থ আলোচনা হয়েছে। আমি মনে করি এটা বাংলাদেশের হিস্ট্রিতে একটা অসাধারণ জিনিস। যে ধরেন একটা রাজনৈতিক দল আইসা বললো এটা আমি মানি না, সে চলে গেল, আবার পরের দিন আসলো, আবার আলোচনা হইতেছে, কাউন্টার আপনার প্রপোজালের মাধ্যমে সমাধানের চেষ্টা করা। এই যে আর্ট অফ আপনার নেগোসিয়েশন এবং আলোচনা, এটা বাংলাদেশের একটা অসাধারণ ঐতিহাসিক জিনিস। জি, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, একটু আপনার কাছে জানতে চাই, এই যে শব্দগুলো আসলে আমরা শুনি প্রতিনিয়ত, যেটি আসলে এর আগে বিএনপির সাথে জামাত এক সময় ছিল, তখন তাদের এই শব্দগুলো শোনা যায়নি, আবার এখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এখন শব্দগুলো শোনা যাচ্ছে বিএনপির পক্ষ থেকে, যেটি আগে আওয়ামী লীগ বলতো। বিশেষ করে যে মুক্তিযুদ্ধের চেতনা, রাজাকার, ফ্যাসিস্ট, স্বৈরাচার, এই শব্দগুলো কি বাংলাদেশের এই যে প্রতিপক্ষকে ঘায়েল করার অস্ত্র, নাকি এক ধরনের বাস্তবতা? এটা দেখুন, একটা হচ্ছে যে আসলে আপনার কে কখন কার বিরুদ্ধে ব্যবহার করতেছে, এটা হচ্ছে একটা। এটা বাংলাদেশের রাজনীতিতে গালিব যেটা বলছে যে আমাদের আসলে পলিসি ইস্যুতে আমরা যেভাবে কথা বলা দরকার সেরকমভাবে আমরা অভ্যস্ত না, আমরা আসলে ব্যক্তিগত কিংবা এই জায়গাগুলি দূরে কথা বলি। আবার এটার আরেকটা বড় জায়গা আছে আসলে, আপনি যেটা ৭১-এর প্রশ্ন কেবলমাত্র একটা একাডেমিক প্রশ্ন না। আসলে আপনি আওয়ামী লীগের যেটা বলছিলেন যে আওয়ামী লীগকে আপনি কি মনে করেন, ফ্যাসিস্ট মনে করেন, ম্যাস কিলার হিসেবে আসলে দেখেন, ওরা গণহত্যা করছে এই জন্য তাদেরকে দায়ী করেন, স্বৈরতান্ত্রিক আচরণ করছে, এই সবগুলি মিলে তো আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে যখন আপনি আসলে গণহত্যার দায়ে আপনি এই বছর মনে করবেন যে তার নির্বাচনে অংশ নিতে পারবে না বিচার আগ পর্যন্ত, এই একই জায়গাটা তখন তো আসবে আসলে। যে যেমন আমাদের একটা খুব ছোট্ট ছেলে গতকালকে দেখলাম ফেসবুক স্ট্যাটাস হচ্ছে এরকম, যে যারা বাংলাদেশের স্বাধীনতাটা মানে নাই, সে বাংলাদেশকে শাসন করবে, তো দুঃসাহসেরও তো একটা সীমা থাকা উচিত। যে সে এখন এই প্রশ্নটা একটা ঐতিহাসিক প্রশ্ন, একটা আচরণের প্রশ্ন, এবং এটা আপনি ৫৩ বছরে আপনি মীমাংসা করার কোনো উদ্যোগ নিচ্ছেন কি না সেটা একটা প্রশ্ন। এখন এটা সিম্পল একটা জায়গায় গিয়ে যদি ট্যাগিংয়ে শুধুমাত্র এটাকে আপনি ট্যাগিং মনে করেন তাহলে এটা একটা সমস্যা। আবার যদি কেবলমাত্র এরকম হয় যে এটা আপনি বিশ্বাস করেন না, আপনার প্রতিপক্ষ হয়েছে বলে আজকে কোনো রকমের যেটা দেখা যাবে যে আমাদের রাজনীতিবিদদের আচরণের মধ্যে এটা আছে, আপনার সাথে যতক্ষণ আছে এরকম পপুলার স্লোগান আছে না, সাথে থাকলে সঙ্গী আর বিপক্ষে গেলেই জঙ্গি, এই যদি হয় আমার আচরণ, তাইলে তো আসলে এটা ট্যাগিংয়ের চাইতেও খারাপ। ট্যাগিংয়েরও তো ধরেন হয়তো একটা থাকে যে বিশাল একটা ক্যারেক্টারকে আমি ছোট্ট একটা জায়গা দিয়ে আসলে চিহ্নিত করার চেষ্টা করলাম, তো আমার সুবিধা মতো আপনাকে সঙ্গী বানাইলাম কিংবা জঙ্গি বানাইলাম, এটা তো আসলে একটা সুবিধাবাদী রাজনীতি, এটা তো কোনো রাজনীতির মধ্যে পড়ে না। কিন্তু এই ঐতিহাসিক বাস্তবতাগুলি আছে, যারা ইনোসেন্ট ওয়েতে আসলে এই কোশ্চেনটা রেজ করে, আমি মনে করি যে জামাতে ইসলামীকে এই প্রশ্নের তো সমাধান করতে হবে। যে তাকে এই প্রশ্নটা একটা ইয়াং ছেলে করেছে, এখন আমি হয়তো এটার জবাব দেওয়া কিংবা জামাত হয়তো তাকে জবাব দেওয়ার কোনো প্রয়োজন মনে করে নাই, কিন্তু এই প্রশ্নটা এত জবাব না দিয়ে বাংলাদেশের রাজনীতি করার মতো সম্ভাবনা তো বাংলাদেশে থাকবে না। কারণ বাংলাদেশ একটা নতুন জায়গায় যাবে, যে জায়গায় যেটা আমরা আশা করি, কালিম যেটা বলছে যে আমার আশা কমে গেছে, কমে যাওয়ার পরে তো আমি এত দূর আশা করি যে বাংলাদেশে এরপরে আসলে আপনার রাজনীতির পেছনে আপনার রেশনালটা বলতে হবে, আপনি কী জন্য কী রাজনীতি করেন এটা বলেই তারপরে আসলে একটা তরুণের সামনে আপনাকে দাঁড়াইতে হবে। কিন্তু
এইটা হচ্ছে একটা পয়েন্ট। আরেকটা আমি মনে করি যে আপনার মুজিববাদ প্রশ্নে আপনার আমাকে প্রশ্ন করেন না, কিন্তু আমি একটু গালিবের জায়গাটা আমার একটু লাগছিল। আমার কাছে মনে হয় যে মুজিববাদ কিংবা আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা জামাত শুধুমাত্র এরকম যদি একটা ঘটনা হইতো যে একটা দল মানে হচ্ছে একটা ফেসিস্ট, তাইলে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আজকে ফেসিজম নিয়ে কিংবা মাফিয়াতন্ত্র নিয়ে কিংবা স্বৈরতন্ত্র নিয়ে আমাদের কথা বলতে হইতো না। এইটা আসলে আমরা যে ও আলাদা করে আবার এটাও বলতেছিলেন, বা ভাইও বলতেছিলেন, মোশাররফ ভাইও বলতেছিলেন, আমি দেখি যে আওয়ামী লীগের মতো এরকম হইতে পারে, আওয়ামী লীগ যে একটা দানবীয় শক্তি হয়ে উঠতে পারে, এই শক্তি হয়ে ওঠার হাতিয়ারটা কেবল আওয়ামী লীগের একার দলের ভেতরে থাকে না, সে এইখানকার যে রাষ্ট্র ক্ষমতা, তার যে কাঠামো, তার যে বাহিনী, তার যে আদালত, তার যে সংসদ, তার সমস্ত কিছুকে সে এমন করে ব্যবহার করতে পারে যেটা তার দল এটা ব্যবহারের ক্ষেত্রে এত বেশি পটু যে অন্যরা এক লেভেলে পারে না। সেই জন্য তার সময় এটা সর্বোচ্চ প্রয়োগ হয়, অন্যের বেলায় হয়তো 19 নম্বর 18 নম্বর হয়, কিন্তু এই ক্ষমতা কাঠামো যদি থাকে তাহলে সবাই কম বেশি এটা করে। এটাই হচ্ছে 53 বছরের ইতিহাস। সেই জন্যে মুজিববাদকে শুধুমাত্র না, মুজিববাদ আপনার একটা রাজনৈতিক অপোনেন্ট হইতে পারে, আপনার একটা দার্শনিক, যদি আমি মনে করি না যে মুজিববাদ বলে কোনো দর্শন আছে, কিন্তু যদি আপনি এটা মনে করেন এটার বিরুদ্ধে আপনি রাজনৈতিক লড়াই করতে পারেন। কিন্তু রাষ্ট্র কাঠামোর মধ্যে যে আসলে যে কারো মুজিববাদী হয়ে ওঠার যে শর্ত থাকে, মুজিববাদকে যদি আপনি ধরেন অটোক্রেসি, মুজিববাদকে যদি ধরেন আপনার গুম করে ফেলা, খুন করে ফেলা, এরকম বৈশিষ্ট্য রাজনীতি, তাইলে এটা রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর মধ্যে থাকে। এই জায়গাটাতে হাত না দিয়ে অন্য জায়গাতে কেবলমাত্র যদি বলেন, তাহলে এটা 53 বছরের আমরা যে কেবলমাত্র দল পরিবর্তন করছি, ব্যবস্থার পরিবর্তন করি না, সেই জায়গার মধ্যে আবারও আপনি চলে যাবেন। আবার আপনি মুজিববাদকে সরাই আরেকটা বাদ আসবে, কিন্তু আপনার গণতন্ত্রায়নটা হবে না সমাজের। হবে সমাজের গণতন্ত্রায়নের জন্য সংস্কার বলেন, পরিবর্তন বলেন, রূপান্তর বলেন, এই ক্ষমতা কাঠামো, রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর এক ধরনের পরিবর্তন লাগবে, একটা সংস্কার লাগবে। এইটাকে উপেক্ষা করে কেবলমাত্র একটা স্লোগান দিয়ে, তাইলে তো আজকে আওয়ামী লীগ তো নাই বাংলাদেশে, তাইলে আজকে কাকে আপনি আসলে দূর করতেছেন আপনি? সো এইখানে অস্পষ্টতা তৈরি করার উচিত হবে না আমাদের, কারণ আমাদেরকে গালিব যেরকম বলছিল যে পলিসি নিয়েই পলিটিক্সটা করা দরকার, যে বাংলাদেশ রাষ্ট্রটা আসলে 71 সাল থেকে আজকে পর্যন্ত কি আসলে 53 বছরে তার এক্সপিরিয়েন্স কি, কোথায় আসলে জনগণের আকাঙ্ক্ষা আটকে পড়ে এবং কোন জায়গাগুলি আসলে একটু পরিবর্তন করলে সম্ভাব্য এই জায়গাগুলি এড়ানো যাবে, সেই জায়গাটাই আলোচনা করতে হবে। সেটি নিয়ে ডক্টর মির্জা গালিব আপনার কাছে জানতে চাইবো, তবে আমি একটু বিরতি নিয়ে আসি, তারপরে আমি আপনার কাছে জানতে চাইবো এই সংস্কারের জায়গাটি থেকেও জানতে চাইবো, তবে তার আগে একটু বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। ডক্টর মির্জা গালিব আপনার কাছে ফিরছি, তো প্রশ্ন না রেখে আপনি একটু যুক্ত করতে চাইছিলেন, আমি আগে সেটা শুনে নিই। জাস্ট একটু কমেন্ট করবো যে আমি ওনার সাথে একমত যে 71 প্রশ্ন শুধু একাডেমিক প্রশ্ন না, এটা একটা রাজনৈতিক প্রশ্ন আমাদেরকে, এবং এই রাজনৈতিক প্রশ্ন তোলার সুযোগ আছে এবং তুলতে হবে। আমাদেরকে যেটা সতর্ক থাকতে হবে যে গত 16 বছর 71 মুক্তিযুদ্ধ, এটাকে আওয়ামী লীগ জামাতের রাজনৈতিক অধিকারকে কর্নার করার জন্য, হস্তক্ষেপ করার জন্য ব্যবহার করছে। আমরা প্রশ্নটা যেন একই জায়গা থেকে না তুলি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে যে দেখেন, আপনি একটা ট্রাইব্যুনাল করলেন, একটা বিচার করলেন, এবং বিচার ন্যায় বিচার হয় নাই, আপনি জামাতের নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে দিলেন। তো আপনি যদি ওই একই অ্যাঙ্গেল থেকে কোশ্চেনটা তুলেন, তাহলে তো জামাতের উপর জুলুম হবে। তাহলে আমাদেরকে এই কোশ্চেন যদি আমরা তুলতে চাই রাজনৈতিকভাবে, তাহলে অবশ্যই আমরা তুলবো, জামাতকে প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু উই শুড বি জাস্ট কেয়ারফুল যে আওয়ামী লীগ যেই জায়গা থেকে তুলতেছে আমরা যেন সেই জায়গা থেকে না তুলি। আর হাসনাত ভাইয়ের দ্বিতীয় প্রশ্নের দ্বিতীয় যেটা উনি বলছেন, আমি 100% এটা এগ্রি করি যে আমরা যদি মনে করি যে একমাত্র শেখ হাসিনাই হলো এখানে ফ্যাসিস্ট হইতে পারে, আর কেউ ফ্যাসিস্ট হইতে পারে না, এই কথা সত্য না। আমরা যদি সিস্টেমকে প্রপারলি ঠিক না করি, তাহলে বিএনপিও ফ্যাসিস্ট হইতে পারে, জামাতও ফ্যাসিস্ট হইতে পারে, এনসিপিও ফ্যাসিস্ট হইতে পারে। এই কারণে আমাদের সিস্টেমের একটা সংস্কার, এটাকে গুরুত্ব দিতে হবে, এটা আমাদের দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। জি, অ্যাডভোকেট হাসনাত কাইম, একটু আপনার কাছে জানতে চাই, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা, সেটি ঠেকানোর ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটু আপনার কাছে জানতে চাই, নির্বাচন ঠেকানোর এই গভীর ষড়যন্ত্র আপনারাও অনুভব করছেন কিনা? না, আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ, বাতাসে যখন আসলে আমার কাছে রিয়েল কোনো নাই, পিকচার নেই। তো আমি নিজে এটা বিশ্বাস করতে চাই যে ফেব্রুয়ারির যে নির্বাচন, এই নির্বাচনকে আসলে ঠেকানো যাবে, কোনো ষড়যন্ত্র যদি থাকেও সেটা করে ঠেকানো যাবে না, এটা আমার বিশ্বাস হয় না। আমার কাছে মনে হয় যে এই নির্বাচনটা বাংলাদেশের আর কোনো গন্তব্য নাই। তো আপনি নির্বাচন না হলে কি হবে?
নির্বাচন না হলে আর একটু অভ্যুত্থান হবে, কু হবে, মানে কোনো না কোনো একটা ক্ষমতার তো কোনো একটা জায়গায় আসলে বদলের ব্যবস্থা তো অন্তর্বর্তীকে করতে হবে, এই দায়িত্ব তো তাদেরকে নিতে হবে। সে যে দায়িত্ব কাঁধে নিয়েছে সে দায়িত্ব কারো কাছে হস্তান্তর করতে হবে। সেইটা নিশ্চয়ই আমার কাছে মনে হয় যে নির্বাচনের ভেতর দিয়েই ঘটবে। এই বাংলাদেশ খুব দ্রুত আরেকটা এরকম কু কিংবা অন্য কোনো ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে গিয়ে আসলে বাংলাদেশ নিজেকে, এই সরকার যারা অন্তর্বর্তী সরকার আছে তারা এটার দায়িত্ব বহন করার মতো মানসিকতা রাখে, এটা আমার মনে হয় না। ষড়যন্ত্র থাকতে পারে, একটা যে কোনো অভ্যুত্থানের পরেই এরকম প্রতি অভ্যুত্থান যে কোনো আসলে স্বাভাবিক নিয়মের বাইরে আসলে একটা দেশকে নিয়ে যাওয়ার অনেক ধরনের চেষ্টা থাকে। ওনার কাছে যদি কোনো ইনফরমেশন থাকে উনি এটা বলতে পারছেন, উনি হয়তো বলছেন, আমার কাছে কোনো ইনফরমেশন নাই। কিন্তু আমি মনে করি ষড়যন্ত্র থাকলেও এই ষড়যন্ত্র পরাস্ত হবে। একটু আগে মোশাররফ ভাই যেটি বলছিলেন, এনসিপির এক নেতা বলছিলেন যে যদি একটি জেলায় আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে না পারেন তাহলে কিভাবে নির্বাচন করবেন? এটি কি এক ধরনের যে ইঙ্গিত দেয় যে নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি? না, এরকম ইঙ্গিত ধরেন থাকতে পারে, কিন্তু আমি মনে করি যে একটা জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারটা যেরকম বলছেন এর উল্টা একটা ব্যাপার আছে। একটা সময় তো বাংলাদেশে কোনো সরকার ছিল না, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না, এবং বহু লোক আসলে লাঠি সোটা হাতে এইখানে চুরি ডাকাতি করতে নামছিল। তো এটাকে কীভাবে প্রতিরোধ করতে হয় বাংলাদেশের মানুষ তো সেটা আসলে দেখাইছে। এবং যতদিন পর্যন্ত এখানকার পুলিশ আসলে পুলিশের উপরে দায়িত্বটা হস্তান্তর হয় নাই ততদিন পর্যন্ত কিন্তু আমাদের সমাজে আসলে সামাজিক শক্তি এগিয়ে এসেছিল এবং তারা এটা রক্ষণাবেক্ষণ করছে। আর একটা জেলা নিয়ন্ত্রণ করতে চায় না, এইটা আমার কাছে নিয়ন্ত্রণ, আমি এটাকে ব্যর্থতা মনে করি। এবং আমি মনে করি, আমি আগেও বলছি যে এটা পুলিশ কিংবা আসলে সরকারের চরম মাত্রার একটা আসলে ব্যর্থতা। কিন্তু এইটা আমার কাছে মনে হয় না যে এইটাই সারা দেশের চিত্র হবে এবং এটাকে আসলে মোকাবেলা করা যাবে না। সবাই যদি আমরা রাজনৈতিক দলগুলি যদি আসলে নির্বাচন করতে চাই এই পরিস্থিতির আমরা পরিবর্তন করতে পারবো। মোশাররফ ভাই, একটু আপনার কাছে জানতে চাই, স্থায়ী কমিটির বৈঠক শেষে গতকাল মন্তব্য করা হয়েছে, তার মধ্যে একটি জায়গায় বলি, ফেব্রুয়ারি মাসে প্রতিশ্রুত জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করতে একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। মবক্রেসি, হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। একটু আপনার কাছে জানতে চাই যে হত্যা, ছিনতাই, চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ডগুলো কারা করছে আসলে? না, আজকে তো এখানে একটা ফ্যাসিস্ট সরকার একটা তাদের নেতারা পালিয়ে গেল, তাদের অন্য একটা গ্রুপ তো বাংলাদেশে আছে। এক অন্যদিকে আপনি দেখবেন, আমরা দেখলাম যে কথাটি আমাদের উদ্দেশ্যে কি রাজনৈতিক দলগুলি যে আগামী দিনের সংস্কার বলেন, বিচার বলেন, নির্বাচন মানে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া, কিন্তু কেউ কেউ কিন্তু খুব পরিকল্পিতভাবে এই জায়গায় একটা প্রতিবন্ধকতা তৈরি করে। এই যেমন আপনি দেখেন 5ই আগস্টের আগে এই যে পিয়ার নিয়ে কোনো কথা হয়েছিল, কোন রাজনৈতিক দল বা কোন মহল থেকে বলা হয়েছিল যে বাংলাদেশে, সেটা তো প্রেক্ষাপটও ভিন্ন ছিল। ওই সময় পিয়ারের আলোচনা আসলে কেন আসবে? একটা পিয়ারের দাবি তুলে আজকে একটা কিন্তু সাধারণ মানুষকে একটা পিয়ারের দাবি একদম যে ওঠেনি তা না, নির্বাচনের আগে প্রতি বছর উঠেছে। এইভাবে কিন্তু জোরালো হয়নি। আচ্ছা ভাইরা প্রতিবার নির্বাচন কমিশনে গিয়ে দাবিগুলো জানাচ্ছেন। এইভাবে কিন্তু যেভাবে এখন বলা হচ্ছে যে এটা ছাড়া সম্ভব না, এটা কিন্তু হয়নি। এক অন্যদিকে আপনি দেখবেন এই যে কোন কোন মহল, আমাদের দরকার যে আগামী দিনে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে সুশৃঙ্খল করার জন্য অথবা পার্মানেন্ট করার জন্য আমাদের কি কি সংস্কার দরকার। আমাদের কি এই মুহূর্তে আপনি দেখবেন কেউ কেউ বলে যে সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, লিখতে হবে। এই মুহূর্তে কি আমাদের দরকার? এই মুহূর্তে কি আমাদের গণপরিষদ দরকার? এই মুহূর্তে কি আমাদের সেকেন্ড রিপাবলিকান দরকার? এই সকল ইস্যুগুলি আমরা মনে করি নির্বাচনটাকে ব্যাহত করার জন্য কিছু কৌশল, এইসব জায়গা থেকে আপনারা আমাদেরকে বেরিয়ে যেতে। এগুলো কখন দরকার বলে মনে করেন? মানে আপনি যদি এই নতুন নতুন যে ইনোভেশন আপনার মাথার মধ্যে ঢুকছে, আগামী দিনে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে, আপনি ম্যানিফেস্টোতে দেন, আমাকে যদি আপনারা জনগণকে আহ্বান করান, যদি আমাকে আপনারা ম্যান্ডেট দেন, আমাকে রাইট দেন, আমি ক্ষমতা থেকে এটা করব। কিন্তু একটা এই পুনর্গঠনের মধ্যে আপনি এই জায়গাটা নিয়ে এসে সামগ্রিক ব্যবস্থাটাকে আপনি একটা ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। আমরা আলোচনা শেষ করতে চাই। আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।